টুনি, আমাকে কিছু খেতে দাও তো। আমার অনেক খিদে পেয়েছে। খিদের জ্বালা যে আর সহ্য করতে পারছি না। তোমার সারাক্ষণ শুধু খাই খাই তাই না? বসে বসে থাকো আর খাই খাই করো। এদিকে যে ঘরে কোনো খাবার নেই, সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? তোমাকে বলি বা কি করব? তুমি তো একটা অন্ধ। আমার হয়েছে যত জ্বালা। টুনি, আমি অন্ধ বলে তুমি আমাকে এভাবে বললে? আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি, শুধু একটু খেতেই তো চেয়েছিলাম। ঘরে কোনো খাবার নেই তা তো বললেই হয়। এত কথা শোনানোর কি আছে? আমি যদি আজ চোখে দেখতে পারতাম তাহলে কি আমি ঘরে বসে থাকতাম বলো? হয়েছে হয়েছে, তুমি যে কত কাজের তা আমি ভালো করে জানি। যাক, তোমার সাথে কথা না বাড়িয়ে আমি আমার কাজ করি গিয়ে। এ কথা বলেই টুনি সেখান থেকে চলে যায়। আর এভাবে সেই দিন কেটে যায়। টোনা, আমি আর একা হাতে কতই সামলাবো বলো তো? এদিকে ছেলেটা বড় হয়ে গেছে, ওর একটা আলাদা ঘরের প্রয়োজন। আমাদের ঘরটাও তো পুরনো হয়ে গেছে। আমি যে এখন কি করব কিছুই যে বুঝতে পারছি না। টুনি, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তুমি আর কি করবে টোনা? তুমি তো চোখেই দেখতে পাও না। টুনি, তুমি মন খারাপ করো না। তুমি একটু কবুতর দাদাকে আমার কাছে নিয়ে আসবে। কবুতর দাদার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি কবুতর দাদাকে ডেকে নিয়ে আসছি। কি হয়েছে টোনা, তুই আমাকে ডেকে পাঠিয়েছিস কেন? কবুতর দাদা, তুমি তো অনেকদিন থেকে আমার জমিটা চাষ করছো, কিন্তু এখন আমাদের সংসারে অনেক অভাব দেখা দিয়েছে। তাই আমি এবার আমার জমিটাতে ধান চাষ করতে চাইছি, তুমি যদি কিছু মনে না করো। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে টোনা, তুই এবার তোর জমি চাষ কর, আর আমি আমাদের জমিটা চাষ করব। তুমি আমার অবস্থা তো জানো কবুতর দাদা, তাই ধান চাষ করতে তুমি যদি আমাকে একটু সাহায্য করতে তাহলে আমার অনেক বড় উপকার হতো। ঠিক আছে টোনা, তুই এইসব নিয়ে চিন্তা করিস না, আমি তোকে সব রকম সাহায্য করব। এবার আমাকে বাড়ি যেতে হবে। এরপর কবুতর সেখান থেকে চলে যায়। টোনা, আমাদের যে জমি আছে তা তো তুমি আমাকে বলনি। আসলে টুনি, আগে তোমাকে বলা হয়ে ওঠেনি, এজন্য তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, এবার তুমি মন দিয়ে জমি চাষ করো। কি গো, তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। আর বলো না সুখী, আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। এই অন্ধ টোনা ওর জমিটা ফিরিয়ে চাইছে। টোনা নাকি এবার জমিতে ধান চাষ করবে। তুমি এসব কি বলছো? টোনা ওর জমিতে ধান চাষ করবে? তাহলে তো আমাদের অনেক বড় লোকসান হয়ে যাবে। এভাবে 2 দিন কেটে যায়। আর টোনা ও কবুতর তাদের জমিতে ধানের বীজ ছিটিয়ে দিতে যায়। টোনা, এই নে তোর ধানের বীজ, তুই এগুলো জমিতে ছিটিয়ে দে, আর আমি আমার জমিতে বীজ ছিটিয়ে দেই। এরপর দুজনেই দুজনার জমিতে বীজ ছিটিয়ে দেয়। আর কবুতর মনে মনে বলতে থাকে, হা 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 হা। টোনা যেমন চোখে দেখে না, তেমন ওকে বোকা বানানোটা খুবই সহজ। ও ভেবেছে ওর জমিতে ধান চাষ হবে, কিন্তু আমি যে ধানের বীজের জায়গায় ঘাসের বীজ দিয়েছি তা টোনা বুঝতেও পারবে না। কবুতর দাদা, আমার তো বীজ ছিটিয়ে দেওয়া শেষ হয়েছে, তোমার কি আরো সময় লাগবে নাকি? না না, আমারও বীজ ছিটিয়ে দেওয়া হয়ে গেছে। চল এবার আমরা বাড়িতে চলে যাই। কবুতর দাদা, আমার জমিতে কেমন ধান হয়েছে বলো তো? আরে টোনা, তোর জমিতে তো আমার জমির থেকে ভালো ফসল হয়েছে, তোর তো এবার অনেক লাভ হবে। কি বলছো কবুতর দাদা? হ্যাঁ রে টোনা, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। তুই যদি চোখে দেখতে পারতিস তাহলে তোর জমি দেখে অনেক খুশি হতি। তোর জমি দেখে তো আমারই হিংসে হচ্ছে, তোর জমিতে যে অনেক ভালো ফসল হয়েছে। সত্যি বলছো কবুতর দাদা? হ্যাঁ সত্যি বলছি, তোর জমিতে অনেক ফসল হয়েছে। ফসল না ছাই, তোর জমিতে ঘাস দিয়ে ভরে গেছে। যেদিন ধান কাটতে জমিতে নামবি সেদিন বুঝবি। হা 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 হা। আর ওদিকে আমার জমিতে ফসলে ভরে গেছে, জমি দেখে চোখ একেবারে জুড়িয়ে গেল। কবুতর দাদা, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো।
কিছু না রে টোনা, ওই জমিটা দেখছিলাম আর কি। চল এবার আমরা বাড়িতে চলে যাই, বাড়িতে আবার অন্য কাজ আছে। ঠিক আছে কবুতর দাদা, চলো তবে। এরপর দুজনে বাড়িতে চলে যায়। আর টোনা অন্ধ হওয়ায় কবুতর টোনাকে যা বোঝাতো টোনা তাই বুঝতো। একদিন টুনি টোনাকে বলতে থাকে, টোনা তুমি তো চোখে দেখতে পাও না, তাহলে রোজ জমিতে গিয়ে তুমি কি দেখে আসো বলো তো? টুনি, আমি আর কি দেখবো, কবুতর দাদা দেখে আমাকে বলে, আমি তাই শুনি। কিন্তু টোনা আমার কেমন জানি সন্দেহ লাগছে। বাবা রকি, তুই একটু আমাদের জমিটা গিয়ে দেখে আয় তো কেমন ফসল হয়েছে। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। টুনি, তুমি শুধু শুধু চিন্তা করছো, কবুতর দাদা তো আমাকে বলেছে আমাদের জমিতে অনেক ভালো ফসল হয়েছে, এবার আমাদের সব অভাব দূর হয়ে যাবে, দেখো তুমি। আগে রকি ফিরে আসুক, তারপর বুঝবো ফসল ভালো হয়েছে কিনা। মা, জমিতে তো আমি ঘাস ছাড়া কিছুই দেখছি না। তুই এসব কি বলছিস? আমাদের জমিতে ফসলের পরিবর্তে ঘাস হয়েছে, কিন্তু কবুতর দাদা যে বলেছিল আমাদের জমিতে অনেক ভালো ফসল হয়েছে। আমি জানতাম এমন কিছু একটাই হবে, তাই আমি রকিকে জমিতে পাঠিয়ে দিলাম জমিটা দেখে আসতে। ভেবেছিলাম নতুন ধান ঘরে উঠলে একটা নতুন ধানের ঘর বানাবো, কিন্তু এখন তো দেখছি এসবের কিছুই হবে না। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো, এখন আমি কি করব? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কেন অন্ধ পাখি বানিয়েছো? আমি যদি চোখে দেখতে পেতাম তাহলে এই দিনটা আমাদের কোনো দিনও দেখতে হতো না। টোনার জমিতে ফসল হয়নি বলে টোনা ভীষণ কাঁদতে থাকে। তখন টোনার বাড়িতে এক বৃদ্ধা আসে। কে আপনি মাসিমা? তবে কি আপনি ভিক্ষা নিতে এসেছেন? না রে মা, আমি ভিক্ষা নিতে আসিনি। আমি এই পথ দিয়ে বাড়িতে যাচ্ছিলাম, তখন তোদের কান্না শুনতে পেলাম, তাই দেখতে এলাম কে এভাবে কাঁদছে। কিন্তু তোরা এভাবে কাঁদছিস কেন? তা জেনে আপনি কি করবেন মাসিমা? তুই বলেই দেখ না, আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে মাসিমা, আমি আপনাকে সব বলছি। এরপর টুনি মিনু বৃদ্ধাকে সব কথা খুলে বলে। আর সব শুনে মিনু বৃদ্ধা বলতে থাকে, আহারে, তোদের তো দেখছি অনেক কষ্ট। কাঁদিস না রে বাচ্চা, কাঁদিস না। আমি তোদের সব অভাব দূর করে দেব, তোদের আর কোনো কষ্ট থাকবে না। এই নে রে মা, এই পানিটুকু তুই তোর জমিতে ছিটিয়ে দিস, আর বাকিটুকু পানি তোর স্বামীর চোখে ছিটিয়ে দিস। এ কথা বলে মিনু বৃদ্ধা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এ কি, মাসিমা কোথায় চলে গেল? তবে কি মাসিমা কোনো জাদু জানে? তাই হবে হয়তো। যাই, পানিটুকু জমিতে ছিটিয়ে দিয়ে আসি। এরপর টুনি জমিতে পানি ছিটিয়ে দিয়ে আসে, আর বাকি পানিটুকু টোনার চোখে ছিটিয়ে দেয়। এ কি টুনি, ও আমি চোখে দেখতে পাচ্ছি, আমার অনেক খুশি লাগছে টুনি, অনেক খুশি লাগছে। টোনা, তুমি সত্যি বলছো? তুমি চোখে দেখতে পাচ্ছো? তবে তো জমিটা গিয়ে দেখে আসতে হবে, জমিটার কি অবস্থা। হ্যাঁ টুনি, চলো এক্ষুনি গিয়ে আমরা জমিটা দেখে আসি। এ কি টুনি, আমাদের জমিতে তো ফসলে ভরে গেছে। আরে কবুতর দাদা, তুমি কাঁদছো কেন? টোনা, আমার সর্বনাশ হয়ে গেছে, ফসলের জায়গায় আমার জমিতে ঘাস দিয়ে ভরে গেছে। তুমি যেমন কর্ম করেছো তেমন ফল পেয়েছো। তুই ঠিক বলেছিস টোনা, সৃষ্টিকর্তা আমার পাপের শাস্তি দিয়েছে। এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টোনা তার জমি থেকে ফসল কেটে বাড়িতে নিয়ে আসে। বাবা, তুমি নতুন ধান বাড়িতে নিয়ে এসেছো? কি মজা, কি মজা! এখন আমরা নতুন ধানের ঘর বানাতে পারবো। বাবা, তুমি আমাকে নতুন ধানের ঘর বানিয়ে দিবে। ঠিক আছে রে বাবা রকি, আমি তোকে নতুন ধানের ঘর বানিয়ে দিচ্ছি, তুই কোনো চিন্তা করিস না রে বাবা। এরপর টোনা রকিকে নতুন ধানের ঘর বানিয়ে দেয়। আর তা দেখে
রাকি অনেক খুশি হয়। আর এরপর থেকে তারা সবাই নতুন ধানের ঘরে থাকতে শুরু করে। শয়তান টুনি, তোর এত বড় সাহস! তুই কিনা আমার খাবার চুরি করে খেয়েছিস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। এমন একটা চুন্নি আমার বাড়িতে আছে? মালকিন, আমাকে মারবেন না মালকিন। আমি আপনার কোনো খাবার চুরি করে খাইনি, আর আমার মেয়েও কোনো খাবার খায়নি। আমি তো আনমনি বাড়ির কাজ করছিলাম। রান্নাঘরের খাবার কি হয়েছে তা আমি জানি না মালকিন। কিছু জানিস না তাই না? মিথ্যে বলার জায়গা পাস না। আমি নিশ্চিত তুই রান্নাঘর থেকে খাবার চুরি করে তোর মেয়েকে খেতে দিয়েছিস। না না মালকিন, আমাকে আর মারবেন না মালকিন, আমার লাগছে তো, মারবেন না। টুনি এভাবে কান্না করে সত্যিটা স্বীকার করলেও কাকুলি কাক কোনো কথা বিশ্বাস করতে চায় না। কাকুলি কাক লাঠি কাক দিয়ে টুনিকে মারতেই থাকে, আর টুনি ব্যথায় চিৎকার করে কাঁদতে থাকে। এমন সময় কাকুলির মেয়ে কুহু একটি থালায় কিছু খাবার নিয়ে সেখানে আসে। মা, তুমি মাসিকে মারছো কেন মা? মাসি কি করেছে? কি করেছে বল, কি করেনি? শোন, এই শয়তান টুনি রান্নাঘরে রাখা খাবারগুলো চুরি করেছে। আমি মাংস পোলাও রেখেছিলাম জানিস? মা, তুমিও না, সবটা না জেনে তুমি মাসিকে এভাবে মারছো কেন বলো তো? মাসি কোনো খাবার চুরি করেনি, আমি খাবারগুলো খাচ্ছি। এই দেখো, আমার থালায় এখনো খাবার আছে। কুহুর কথায় কাকুলি খাবার থালার দিকে তাকায় আর দেখে যে সত্যি কুহুর থালায় খাবার। দেখলেন তো মালকিন, আমি কোনো খাবার চুরি করিনি, প্রমাণ হলো তো এবার। আপনি শুধু শুধু না জেনে মারলেন আমাকে। হয়েছে হয়েছে, থাক, আর ন্যাকামো করতে হবে না। তুই তো চোর, তাই তোর উপর সন্দেহ করা স্বাভাবিক, বুঝেছিস? যা তো যা, এখন বাড়ি চলে যা, আজ তোকে আর কাজ করতে হবে না। কাকুলির কথায় টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। আর টুনটুন ওর মাকে বলতে থাকে, মা, ও মা, তুমি কাঁদছো কেন মা? তোমাকে ওই শয়তান কাকুলি কাক আজকেও মেরেছে তাই না? কাকুলি ছাড়া আর কে এত নিষ্ঠুর, তুই বল তো মা। শোনো মা, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। আমরা আর এখানে থাকবো না। তুমি আজকেই কাকুলি মাসির বাড়ির কাজ ছেড়ে দিবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই কি পাগল হয়ে গেছিস মা? আমরা কাকুলির জমিতে থাকি। যদি আমি কাজ ছেড়ে দেই তাহলে তো আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে। তখন আমরা কোথায় যাব বল? আর কি খেয়ে বেঁচে থাকবো? তাহলে কি এখন আমি বসে বসে আমার মায়ের কষ্ট দেখবো? দুধ চাই আমার আর ভালোই লাগে না। বিশ্রাম করো মা, আমি রান্না করে আনছি তোমার জন্য। এরপর টুনি বিশ্রাম নিতে থাকে আর টুনটুন ওর মায়ের জন্য রান্না করে। এভাবেই দিন কাটছিল। টুনি কাকুলি কাকির বাড়িতে ঝিয়ের কাজ করত, তাই কাকুলি শত অত্যাচার করলেও টুনি কাজ ছেড়ে দিয়ে চলে যেতে পারতো না। এভাবেই দিন কাটছিল। টুনি, এই টুনি, এত বেলা হয়েছে আর তুই এখনো আমার থালা বাসনগুলো পরিষ্কার করিসনি? ছি 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 ছি, এটো থালা বাসনগুলো নিয়ে আমি এখন কি করব শুনি? তোর কাহিনীগুলো দেখে তো মনে হচ্ছে এখন আমাকে এসব পরিষ্কার করতে হবে। না না মালকিন, আসলে কুহু মামুনির জন্য স্কুল টিফিন রেডি করলাম, আবার ওকে স্কুল যাওয়ার জন্য তৈরি করতে গিয়ে দেরি হয়ে গেছে মালকিন। তবে আপনি চিন্তা করবেন না, আমি ঝাড়ু দিয়ে এক্ষুনি থালা বাসন পরিষ্কার করছি। এসব বলে টুনি যেই না ঝাড়ু দিতে থাকে তখনই কাকুলি এটো থালার খাবারগুলো টুনির মুখে ছুঁড়ে মারে। নে, তোর মুখে ছুঁড়ে মারলাম, এবার নিজের মুখ সহ থালা বাসন সব পরিষ্কার কর। শুনুন মালকিন, এত অহংকার করা একদম ঠিক নয়। আমি পারবো না আপনার এত অত্যাচার সহ্য করে কাজ করতে। এর থেকে ভিক্ষে করা অনেক ভালো। আমি আর আপনার কাজ করব না, আমি বাড়ি চলে গেলাম, আপনি থাকুন। এরপর টুনি কাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে আসে আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে অজানা পথে। মা,
থাকবো, তাহলে কি আমরা গাছতলায় থাকবো? হ্যাঁ মা, তাছাড়া যে আর কোনো উপায় নেই। এরপর টুনি সেই জঙ্গলে একটা গাছতলায় আশ্রয় নেয় আর জঙ্গলে কাঠ খুঁজতে থাকে। এমন সময় টুনি সুখী পায়রাকে অনেক অনুরোধ করে ঝিয়ের কাজ পায়। আচ্ছা ঠিক আছে, তবে শোন, আমি কিন্তু মাসের শেষে মাইনে আর একবেলা খাবার দিতে পারবো। আচ্ছা ঠিক আছে দিদি। এরপর টুনি সুখী পায়রার বাড়িতে ঝিয়ের কাজ শুরু করে আর গাছতলায় দিন কাটাতে থাকে। আরে সুখী দিদি, তোমার কাছে এলাম। শুনলাম তোমার বাড়িতে নাকি টুনি কাজ করে। কি আর বলবো দিদি, তাই তো তোমার সাথে দেখা করতে এলাম। তবে শোনো, ওই টুনি তো একটা চুন্নি, আমার বাড়িতে চুরি করেছিল, তাই আমি ওকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছি। এখন দেখো, তুমি এমন চুন্নিকে কাজে রাখবে নাকি, না আমার মতো তাড়িয়ে দিবে? হাই হাই কাকুলি দিদি, তুমি তো আমাকে এত বড় খবর দিয়ে খুব উপকার করলে। তবে শোনো, ওকে আমি কিছুতেই কাজে রাখবো না। এসব বলে সুখী পায়রা কাকুলিকে ধন্যবাদ দিয়ে চলে যায়। সুখীর কানে কুমন্ত্রণা দিয়ে কাকুলি চলে যায়। সুখী পায়রা টুনিকে কাছ থেকে তাড়িয়ে দেয়। টুনি আবার অসহায় হয়ে কাঁদতে থাকে আর মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতে থাকে। মা, উমা, খুব খিদে পেয়েছে, আমার কি যে খাবো? টুনটুন যখন ওর মাকে খাবারের কথা বলছিল আর হাঁটছিল, এমন সময় ওরা মা মেয়ে একটা কাঁঠাল বাড়ি দেখতে পায়। মা, মা, ও মা, এটা আবার কেমন বাড়ি মা, বলো তো? এতদিন তো আমি ছোট্ট কাঁঠাল দেখেছি। বাবা, আজ আবার এত বড় কাঁঠাল দেখছি, তাও আবার কাঁঠালি বাড়ি। বাবা গো বাবা, বাপের জন্মে এগুলো দেখিনি। আমিও তো সেটাই দেখছি মা। ও বাবা গো, কাঁঠাল বাড়ির পাশে আবার তো দেখছি একটা জাম গাছও আছে। কেমন অদ্ভুত নারী মা। হ্যাঁ মা, তবে চলো আমরা ওই কাঁঠাল বাড়িতে ঢুকে দেখি কেউ আছে কিনা। যদি না থাকে তাহলে আমরাই ওখানে থাকতে শুরু করব। আমার মনে হয় এসব কিছু ঈশ্বরের ইচ্ছেতে হচ্ছে মা। এরপর টুনটুন আর টুনি কাঁঠাল বাড়িতে যায় আর গিয়ে দেখে সেই কাঁঠাল ঘরে দুটো কক্ষ, এর মাঝে একটি ঘরে তালা দেওয়া। বাবা গো বাবা, কি সুন্দর কাঁঠাল বাড়িটা, দেখে তো মনে হচ্ছে কোনো শৌখিন পাখি বানিয়েছিল। তবে এই ঘরে তালা দেওয়া কেন? যাই হোক, এখানে যদি খাবার পেতাম তাহলে ভালোই হতো। টুনটুনের কথা শেষ হতে না হতে, মা টুনটুন, তুই খাবারের কথা বলতেই এখানে খাবার চলে এলো। কি অবাক করা কাণ্ড রে মা, এইসব আমি কি দেখছি? তবে কি এটা জাদুই ঘর? এ কি মা, এরকম ঘর থেকে কান্নার আওয়াজ আসছে কি করে? কে কাঁদছে? তুই কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস মা? মা টুনটুন, চল আমরা তালাটা ভেঙে দেখি কে কান্না করছে। ওখান থেকেই কান্নার আওয়াজ আসছে। এরপর টুনি বন্ধ ঘরের তালা ভেঙে ফেলে আর অবাক হয়ে যায়, কারণ সেখানে একটা পরী ছিল। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। কিন্তু পরী, তুমি এখানে কি করে বন্দী হয়ে আছো বলো তো? আসলে এক তান্ত্রিক বাবা শত্রুতার কারণে আমাকে এই কাঁঠাল বাড়িতে বন্দি করে রেখেছে। এই কাঁঠাল বাড়ি আমার, আর পাশে যে জাম গাছটা দেখতে পাচ্ছ, ওই জাম গাছে আমার মেয়ে বন্দি আছে। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। এবার আমি আমার জাদু শক্তি কাজে লাগাতে পারবো আর আমার মেয়েকে জাম গাছ থেকে মুক্ত করতে পারবো। কিন্তু পরী, তুমি এতদিন তোমার জাদু শক্তি কাজে লাগাতে পারোনি কেন? কারণ তান্ত্রিক আমার জাদু শক্তি কেড়ে নিয়েছিল আর বলেছিল যদি কোনো ভালো পাখি এই কক্ষের তালা ভাঙে তবে আমার মুক্তি মিলবে। আর আজ তোমরা তাই করলে। তবে তোমরা মামি এখানে কেন? এরপর টুনি কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে পরীকে। আহারে, তবে শোনো, এই বাড়ি আজ থেকে তোমাদের। আমি আমার মেয়েকে উদ্ধার করে পরী রাজ্যে চলে যাব, তাই তোমাদের এই বাড়ি উপহার দিলাম আমি। এটা একটা জাদুই বাড়ি, এর কাছে তোমরা যা চাইবে তাই পাবে। এরপর পরী আবার ধন্যবাদ দিয়ে ওর মেয়েকে উদ্ধার করে চলে যায়। আর টুনি মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।
তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাচ্চারা, তোমরা সবাই খেলাধুলা বন্ধ করো। এবার তোমাদের ক্লাসের সময় হয়ে এসেছে। চলো চলো। স্যার, আর 2 মিনিট আমরা খেলা করি না স্যার, তারপর না হয় আমরা ক্লাস করতে যাব। আমার হাতে লাঠি দেখেছো? এই লাঠি দিয়ে পিটিয়ে তোমাদের খেলা আমি বের করে দিব। যাও বলছি, এক্ষুনি শ্রেণীকক্ষে যাও। কালু কাকের ধমক খেয়ে সব বাচ্চারা ভয় পেয়ে শ্রেণীকক্ষে চলে যায়। এরপর কালুও শ্রেণীকক্ষে গিয়ে ক্লাস নিতে শুরু করে। আজ আমি তোমাদের পড়াশোনা করাবো না, আজ আমি তোমাদের সবার ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। তাহলে তো আমাদের আজ অনেক মজা হবে স্যার। এবার বলো তো, তোমরা বড় হয়ে কি করতে চাও, আবার কে কি হতে চাও? স্যার, আমি বড় হয়ে পাইলট হতে চাই, আর পাইলট হয়ে আমি একটা বড় বিমান কিনতে চাই। এরপর সেই বিমানে করে আমি জঙ্গলের সবাইকে বিনা খরচে ঘোরাতে চাই। বাহ শালু, তোমার ইচ্ছেটা তো অনেক সুন্দর। তা পারুল, তোমার কি ইচ্ছে? স্যার, আমি বড় হয়ে অনেক পড়াশোনা করতে চাই, বিদেশে গিয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে ইঞ্জিনিয়ার হতে চাই। এরপর সব গরিব অসহায় পাখিদের ফ্রিতে বাড়ি করে দিতে চাই, যাতে করে আমাদের দেশে কোনো বাস্তবহীনহীন পাখি না থাকে। আরে বাহ, তোমাদের ইচ্ছেগুলো শুনে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। আমি তোমাদের সবাইকে আশীর্বাদ করি, ঈশ্বর তোমাদের সবার ইচ্ছেগুলোকে পূরণ করে দিক। যাও, এবার তোমাদের টিফিন টাইম শুরু হয়ে গিয়েছে। টিফিন খেয়ে তোমরা আবার ক্লাসে ফিরে আসবে, কেমন? আমি তোমাদের পড়াশোনা করাবো বাচ্চারা। টিফিন টাইম শুরু, আর আমাদের খেলাও শুরু। এরপর সব বাচ্চারা মাঠে গিয়ে খেলতে শুরু করে। এদিকে তখনই উড়ে যাচ্ছিল এক ডাইনি বাচ্চা। ও নিচে বাচ্চাদের মজা করে খেলতে দেখে নিচে নেমে আসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, এই বাচ্চাগুলো কত সুন্দর মজা করে খেলা করছে। ইস, আমিও যদি এদের সাথে মজা করে খেলতে পারতাম, কতই না ভালো হতো। আমি বরং মায়ের কাছে যাই আর স্কুলে ভর্তি হওয়ার জন্য বায়না ধরি। এরপর ডাইনি বাচ্চা তার মায়ের কাছে যায়। মা, মা, দেখো না, ওই স্কুলটায় কতগুলো বাচ্চা কত মজা করে খেলা করে পড়াশোনা করছে। তুমিও আমাকে ওই স্কুলে ভর্তি করিয়ে দাও না মা, আমিও ওদের সাথে খেলা করব, পড়াশোনা করব। তুই ওদের সাথে খেলা করবি? দাঁড়া, আমি ওদেরকে ধরে নিয়ে আসছি। ওরা এসে তোর সাথে খেলা করবে, পড়াশোনা করবে, একসাথে খাবে আর ঘুমাবে, বুঝেছিস? ওরা সত্যি আমার সাথে খেলা করবে? তাহলে মা, তুমি এক্ষুনি যাও আর ওদের ধরে নিয়ে এসো। এরপর ডাইনি অদৃশ্য হয়ে স্কুলে যায় আর স্কুল থেকে একটা বাচ্চা চুরি করে নিয়ে নিজের আস্থানে ফিরে আসে। এই নে মা, তোর খেলার সাথী। মা, তুমি সত্যি আমার খেলার সাথী এনেছো? এই মেয়ে, এদিকে আয়, আয় বলছি। না না, আমি যাব না, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব, আমি বাড়ি ফিরে যাব। এটাই তোর বাড়ি, আর এখন থেকে তুই আমার মেয়ের সাথে খেলা করবি। আমি তোদের আরো খেলার সাথে এনে দিচ্ছি, দাঁড়া। এই বলে ডাইনি আবারও স্কুলে যেতে থাকে। ওইদিকে স্কুল থেকে বাচ্চা চুরি হওয়াতে পুরো জঙ্গলে হই হুল্লোড় বেঁধে যায়। সবাই এসে কালুকে আটকায়। এই কালু মাস্টার এখানে স্কুল খুলেছে আর এখানে আসা বাচ্চাদের ধরে বিক্রি করে দিচ্ছে মনে হয়। আপনারা দয়া করে শান্ত হন, আমি আপনার বাচ্চাকে কোথাও বিক্রি করে দেইনি। এখানে তো বাকি বাচ্চারাও আছে, এদেরকেই না হয় জিজ্ঞাসা করুন। কালুর কথা কেউ বিশ্বাস করে না। এদিকে ডাইনি ততক্ষণে স্কুলে চলে আসে আর এত লোকজনের ভিড় দেখে অদৃশ্য হয়ে সব বাচ্চাদের অদৃশ্য অবস্থায় ধরে নিয়ে যায়। এদিকে সুখী হঠাৎই খেয়াল করে বাচ্চাগুলো আর ওখানে নেই। একি, বাকি বাচ্চাগুলো কোথায় অদৃশ্য হয়ে গেল? কে স্কুল থেকে বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে এভাবে? আপনাদের এবার বিশ্বাস হলো তো যে আমি স্কুল থেকে বাচ্চা চুরি করিনি?
এটা নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তির কাজ। আপনাদের এক্ষুনি কোনো তান্ত্রিকের সাথে কথা বলা উচিত। কালুর কথা মতো সবাই তান্ত্রিকের কাছে যেতে থাকে। ওইদিকে ডাইনি সব বাচ্চাগুলোকে নিয়ে নিজের আস্তানায় চলে যায়। দেখ মা দেখ, আমি তোর জন্য কত খেলার সাথে এনেছি। এবার আর তোর একা একা খেলতে হবে না মা। তুমি অনেক ভালো মা। এই তোরা আয়, আয় আমার সাথে, আয় বলছি। এবার আমরা রং তুলি দিয়ে ছবি আঁকবো, কেমন? আমাদেরকে তোমরা ছেড়ে দাও, আমরা বাড়ি ফিরে যাব। এখানে আমাদের খুব ভালো লাগছে। আমরা আমাদের মায়ের কাছে যাব। চুপ, একদম চুপ। তোরা একদম কাঁদবি না, বুঝেছিস? আমি তো তোদের মা, আর এটাই তো তোদের বাড়ি। তোদের হয়তো খুব খিদে পেয়েছে, তাই না রে মা? তোরা খেলা কর, আমি তোদের জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। এই বলে ডাইনি খাবার আনতে চলে যায়। ওস, তোরা কেঁদে কেঁদে কি আমার কানের পোকা মারবি নাকি? হ্যাঁ, তোরা হাসবি, আমাকে কবিতা শোনাবি, গান শোনাবি, বুঝতে পেরেছিস? তা না করে ঘ্যান 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 করে খেলে চলেছে। আর ভালো লাগে না, চুপ কর বলছি। প্লিজ তুমি আমাদের যেতে দাও। না না, ওই যে তোরা স্কুলের মাঠে যেমন খেলা করছিলি, ওভাবেই খেলা কর, ওভাবেই খেলা করবি। আমার পুরো ঘরটা আনন্দে মাতিয়ে রাখবি, বুঝেছিস? আমরা কিছু করব না, আমরা বাড়ি যাব। এমন সময় ডাইনি প্লেটে করে তাজা রক্ত মাখা মাংস আর গ্লাসে করে জলের বদলে রক্ত নিয়ে আসে। আর এসব এনে বাচ্চাদের বলে, বাচ্চারা আমার, আয়, আমি তোদের জন্য খাবার এনেছি, খেয়ে যা তোরা, খেয়ে যা। আমরা এইসব খাবো না, আমাদের ছেড়ে দাও। মা, তুমি এদের কথা শোনো না তো, এরা আমার সাথে খেলা করে না। তুমি এদের খুব মারো তো, আর খাবারগুলো আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। এরপর বাচ্চা ডাইনি মাংসগুলো মজা করে খেয়ে নেয়। আর ডাইনি স্কুল থেকে চুরি করে এনে বাচ্চাগুলোকে মারতে শুরু করে। ওইদিকে সবাই ততক্ষণে তান্ত্রিকের কাছে চলে যায় আর তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক সবটা বুঝে যায় আর সবাইকে নিয়ে ডাইনির আস্তানায় যায়। থাম বলছি ডাইনি, বাচ্চাগুলোকে আর একদম মারবি না। থাম বলছি। তান্ত্রিক, তুই কেন এসেছিস আমার আস্তানায় শুনি? এরা সবাই আমার সন্তান, তাই আমি এদের শাসন করব, মারব, যা ইচ্ছে করব। আমার ইচ্ছে হলে আবার আদরও করব, বুঝেছিস? তুই চাইলেও নিজের ইচ্ছায় সব করতে পারবি না, কারণ এরা সবাই জীবিত আর তুই হলি মৃত। মৃতরা কখনোই জীবিতদের মতো চলাফেরা করতে পারে না। তুই শুধু শুধু বাচ্চাগুলোকে কষ্ট দিস না, ছেড়ে দে ওদের। তোর বাচ্চা ডাইনি বাচ্চা ডাইনিদের সাথেই খেলা করতে পারবে, এদের সাথে নয়, বুঝেছিস? তান্ত্রিকের কথা শুনে ডাইনি ওর নিজের ভুল বুঝতে পারে। তান্ত্রিক, তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমি এই স্কুল থেকে চুরি করা বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম, তোরা এদের নিয়ে চলে যা। আমি এখন থেকে আমার মেয়ের সাথেই খেলা করব। এরপর সবাই স্কুলের বাচ্চাগুলোকে নিয়ে ডাইনির আস্তানা থেকে চলে যায়। কি স্কুলের বাচ্চারাও আগের মতো আনন্দেই দিন কাটাচ্ছিল। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।